হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস, আর আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশন এবং সেগুলোর সমাধান। এটা কিন্তু আমাদের এই ভিডিও সিরিজের পার্ট নাম্বার 2। আমরা দেখবে এর আগে একটা পার্ট তোমাদেরকে দিয়েছি, যেই পার্টের মধ্যে কিছু ভয়ানক ইন্টারেস্টিং অঙ্কগুলো ডিসকাস করা হয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের সেটটার মধ্যে আরও ভয়ানক অঙ্ক ডিসকাস করা হবে, যেগুলো পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার ইচ্ছা আছে এর আরও একটা পার্ট করার, যেটার মধ্যে আমি ওই সার্কিট ডায়াগ্রামসগুলোকে ভালো করে এঁকে এঁকে একটুখানি দেখাবো বিষয়গুলো কীরকম করে করতে হয় না করতে হয়। আর যদি কিছু, আমার মনে হয় এই ভিডিওটা দেখে নেওয়ার পর আর কিছু তোমাদের বাকি থাকবে না, কিছু কোয়ারি থাকবে না, সব অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। চলতরিতের একদম পার্ট ধরে ধরে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো যেগুলো যেগুলো পরীক্ষাতে আসে শুধুমাত্র সেইগুলোই করানো হয়েছে, মানে একদম সাজেস্টিভ ওয়েতে। আর মনে রাখবে, এগুলোর বাইরে পরীক্ষায় কিচ্ছু আসবে না। যা বলেছি সেটা একদম মান্যতা দিয়ে বলেছি, একদম দাবি করে বলছি, কিচ্ছু আসবে না এর বাইরে। এই কনসেপ্টগুলোকে শিখে যাও, হয়তো এইগুলোই তুলে দিয়ে দিল পুরো, আর না হলে এই কনসেপ্টের ভেতরেই তোমাকে দেবে, কিচ্ছু বাইরে বের করতে হবে না আর। একদম ক্লিয়ার। যারা যারা আমাকে প্রথমবার শুনছো তাদেরকে বলে রাখি, আমি কিন্তু মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের একদম ফুল অন প্রিপারেশন করিয়েছি। তোমরা আমার চ্যানেলটাকে ভালো করে যদি একটু দেখো, তোমরা দেখতে পাবে 36 নম্বরের প্রিপারেশন সিরিজ, মানে এমসিকিউ এবং বিএসএকিউ এর মোট সম্ভবত, আমি ঠিক জানি না, আমার মনে হয় 16টার কাছাকাছি ভিডিও দেওয়া আছে, বা 15টা হতে পারে, কিছু একটা হবে। কিন্তু সেটা তোমাদের প্লেলিস্টের মধ্যে গিয়ে একবার চেক করতে হবে। আর দেখবে 2 মার্কসের 7খানা ভিডিও দেওয়া আছে। 2 মার্কসের ভিডিওগুলোর মধ্যে অঙ্ক করার টেকনিক, উত্তর লেখার টেকনিক শেখানো আছে। এমসিকিউ ভিএসিকিউ এর যা ভিডিও করা আছে তুমি করে যাও, 36 একদম কমন। 2 মার্কসের ভিডিও যা করা আছে করে যাও, একদম প্রপারলি গিয়ে অ্যান্সার করে আসতে পারবে 9টার মধ্যে 9টা। এইবার এই যে অঙ্কগুলো করে দিচ্ছি 3 মার্কসের মধ্যে কয়েকটা তুমি এমনি অঙ্কগুলো থেকেই পেয়ে যাচ্ছ। আর সারা বছর যা পড়েছো ওই দিয়ে তোমার 3 মার্কস ডান হয়ে যাবে। তাহলে তুমি পুরো প্রিপারেশন তো করেই নিতে পারলে গো। এর পাশাপাশি আমার চ্যানেলের মধ্যে ধাতুবিদ্যা, অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্ট, চলতরিতের ফার্স্ট পার্ট, জৈব রসায়ন, এইগুলোর দেখবে পুরো তোমার ওয়ান শট রিভিশন করে দেওয়া আছে। যার ফলে তুমি কিন্তু তোমার ফুল প্রিপারেশনটা এই চ্যানেলটা থেকে করে নিতে পারছো। আমি খুব রিসেন্ট চ্যানেল খুলেছিলাম, কিন্তু এত কিছু করে দেবো আমি ভাবতে পারিনি। তোরা যদি এত সাপোর্ট না করতিস আমি করতেও পারতাম না। আর যেটা বলতে আমার একদম ভালো লাগে না লাস্টে, সেটা অবশ্যই বলতে হবে, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তার একবার লাইক করিস, দুবার লাইক করে দিস না। একবার যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তো খুব ভালো, যদি না করা হয়ে থাকে তো করে দে একবার। আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে একটু ভাই শেয়ার করে দে, ওটাকে তুই 10বার করে দিতে পারিস। ঠিক আছে, চলো তাহলে এই বলে দেখো শুরু করছি। আমার এই পুরো ভিডিওটা তুমি একবার যদি ভালো করে দেখে নাও, একদম লাস্টে গিয়ে একটু প্লিজ কমেন্ট সেকশনের মধ্যে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। ওকে, বিগত যে ভিডিওগুলো আছে প্রত্যেকে দারুণ দারুণ রেসপন্স পেয়েছি আমি, তার জন্য অনেক 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 তোদেরকে থ্যাংক ইউ। আমি জানি না এরকমভাবে যদি কন্টিনিউ করতে থাকি তো অবশ্যই কিছু ভালো হবে। চলো দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে একই উপাদানের তৈরি দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান। এখন এই যে কথাটা আছে একই উপাদানের তৈরি, এটা কেন দিয়ে দেয়? এইটা দিয়ে দেয় এটাই বোঝানোর জন্য যে রোধাঙ্কের ভ্যালুটা কিন্তু সেম আছে। এই কথাটাকে সবসময় খেয়াল রেখো। ওকে, বলে দিয়েছে দুখানা পরিবাহী তার আছে যাদের প্রান্তীয় বিভব প্রভেদটা সমান, মানে হচ্ছে ভিটা সেম আছে। দৈর্ঘ্যের অনুপাতটা দিয়ে দিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, পরিবাহী তার দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত বার করতে বলেছে। খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক, মারাত্মক ভালো অঙ্ক। চলো দেখা যাক একটুখানি। দেখো এই অঙ্কগুলো করার সময় অবশ্যই না ভাষাটা লিখে লিখে করতে হয়। এবার আমি এখানে ভাষা লিখে লিখে করতে করলে অঙ্ক একদম সেই 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সেই জন্য দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি যে প্রথম যে তারটা আছে আর দ্বিতীয় যে তারটা আছে তাদের যেহেতু বিভব প্রভেদটা সেম বলে দিয়েছে, সেই কারণে আমি প্রথম তারের ক্ষেত্রে ধরছি ভি ইকুয়াল টু প্রবাহ মাত্রা যদি I1 হয়, রোধ যদি R1 হয়, কারণ এই দুটো তো ডিফারেন্ট বলে দিয়েছে। দ্বিতীয় তারের ক্ষেত্রে আমি ধরে নিই প্রবাহ মাত্রা I2 আর রোধ হচ্ছে R2। তাহলে আমরা দুজনের ক্ষেত্রে ভি এর ভ্যালু এটা লিখতে পারি, বলো হ্যাঁ। এবার আমাকে একটা কথা বলো, আমি এক কাজ করছি, আমি তো জানি যে দুজনেরই বিভব প্রভেদটা সেম, তাহলে আমি এইটা ইকুয়াল টু এটা করে দিতে পারি তো, বলো হ্যাঁ। তাহলে I1 R1 ইকুয়াল টু আমি করতে পারি কি বলো, I2 R2। তাহলে বলো একটা কথা, এখান থেকে এই যে প্রবাহ মাত্রার অনুপাত বের করতে বলেছে আমাকে, তাহলে I1 ডিভাইডেড বাই I2 আলটিমেটলি আমাকে কি দিচ্ছে গো, R1 ডিভাইডেড বাই মানে R2 ডিভাইডেড বাই R1। এই যে R2 ডিভাইডেড বাই R1 যদি আমি কোনো কারণে বার করে নিতে পারি, তাহলেই আমি I1 ডিভাইডেড বাই I2টা পেয়ে যাব। আমি এইটুকু তো থামস আপ করে বুঝতে পেরে যাচ্ছি। এইবার আমাকে একটা কথা বলো, এই যে পুরো জায়গাটা থেকে আমাকে দৈর্ঘ্যের অনুপাত আর প্রস্থচ্ছেদের অনুপাতটা দিয়ে দিয়েছে, বলো হ্যাঁ। দেখো আমি প্রথম পরিবাহী তারের ক্ষেত্রে রোধের যে ভ্যালু R1 সেটাকে লিখতে পারি তো, R1 ইকুয়াল টু রো ইন্টু L1 বাই A1। তুমি যখন অঙ্কটা করবে প্রত্যেকটা জিনিস কিন্তু লিখবে যে কোনটা কি। আর দ্বিতীয়র ক্ষেত্রে আমি লিখতে পারি তো R2 ইকুয়াল টু
রো ইন্টু L2/A2। তুমি বলবে দাদা এখানটায় রোটা দু জায়গাতে সেম কেন, রো 1 রো 2 কেন নিলেন না? এই যে কথাটা বলে দিয়েছে একই উপাদানের তৈরি, এইটার জন্যই তো নিলাম না। এইবার কথাটা একটুখানি মন দিয়ে শোনো। আমি কি করব, আমি এখান থেকে এই যে ভ্যালুটা আছে সেইটাকে মন দিয়ে শুধুমাত্র বার করব। দেখো আমি তাহলে বার করছি R2 ডিভাইডেড বাই R1 এর ভ্যালু। তাহলে আমি কি করছি দেখো, প্রথমে রো লিখলাম, L2/A2 লিখলাম, ডিভাইডেড বাই রো লিখলাম, L1/A1 লিখলাম। বলো হ্যাঁ। এইবার একটুখানি মন দিয়ে দেখো, আমি এটাকে একটু ছোট করে নিই। এইবার একটুখানি দেখো, রো রো যে কেটে গেল, এই A2টা নিচে আসবে, A1টা উপরে উঠবে, তাহলে L2/A1 ডিভাইডেড বাই A2/L1 হয়েছে। এইবার আমাকে একটা কথা বলো, দেখো দৈর্ঘ্যের অনুপাত মানে L1/L2 দিয়ে দিয়েছে 2/1। আবার দেখো প্রস্থচ্ছেদের অনুপাত মানে A1/A2 দিয়ে দিয়েছে 3/2। ওকে, এবার দেখো L2 আছে, L1 আছে, আমাদের L1/L2 ভ্যালু দিয়েছিল 2/1, তাহলে L2/L1 এর ভ্যালু কত হয়ে যাবে বলো? 1/2 হয়ে যাবে। বলো ঘুরবে বিষয়টা? একদম ঘুরবে। এইবার আমাকে একটা কথা বলো, তাহলে আমি এখানটায় L2/L1 এর জায়গার মধ্যে লিখে দিই 1/2 ইন্টু, দেখো A1/A2 আমার দরকার, A1/A2 কত দিয়ে দিয়েছে বলো? 3/2 দিয়ে দিয়েছে, তাহলে আমি 3/2 বসিয়ে দিতে পারি, একদম বসিয়ে দিতে পারি। তাহলে দেখো তো ওপরে 3 আর নিচে 2 2 4 হয়ে গেল, তাহলে 3/4 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ফাইনালি পেলাম R2 ডিভাইডেড বাই R1 এর যে ভ্যালুটা আসছে সেটা আসছে 3/4। একদম কারেক্ট। তাহলে বলো প্রবাহ মাত্রার অনুপাতের যে ফাইনাল ভ্যালুটা এলো I1/I2, এটা ইকুয়াল টু তো R2/R1, আর R2/R1 এর ভ্যালুটা আসছে 3/4, তাহলে এটারও ভ্যালু 3/4। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত I1:I2 ইকুয়াল টু 3:4। আমি আশা করব অঙ্কটা কিভাবে করতে হয় প্রত্যেকের কাছে বিষয়টা ক্লিয়ার আছে। এই টাইপের এই অঙ্কটাই তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেইটাকে কিন্তু আমি একদম তোমাদের পাখির চোখ করে করে যেতে বলছি। বাকি এখান থেকে যা অঙ্ক আসবে তোমরা এইটা করে গেলে সব পেরে যাবে। আশা করব পুরো বিষয়টা ক্লিয়ার আছে। দেখা যাক পরের অঙ্কটা কি বলে দিয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি একদম ইজি ডুয়েবল কোশ্চেন আছে, কিন্তু অনেকে ভুল করতে পারি, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। বলেছে একটা প্রতিসারক মাধ্যমে আলোক রশ্মির আপাতনের পর প্রতিসৃত হওয়ায় 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হয়েছে। চ্যুতিকোণ মানেটা কি? আপাতন আর প্রতিসরণের মধ্যে যে কোণটা বড় হবে সেইটা মাইনাস ছোট কোণটা। তোমাদেরকে বারবার MCQ VSQ এর ভিডিওতে করানো হয়েছে চ্যুতিকোণ কি করে বার করতে হয়। ধরো আপাতন কোণ দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণ কত হয়ে যাবে? 60 মাইনাস 45 হয়ে যাবে। আশা করব বিষয়টা বোঝা গেছে। এইবার একটুখানি মন দিয়ে দেখো, বলেছে যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয়, মানে আপাতন কোণটা প্রতিসরণ কোণের 4/3 গুণ, তাহলে আমি ধরি প্রতিসরণ কোণ ইকুয়াল টু R। তাহলে আমাকে একটা কথা বলো, আপাতন কোণ I যদি হয় সেইটা প্রতিসরণ কোণের 4/3 গুণ। বলো হ্যাঁ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে I/R ইকুয়াল টু 4/3, এইটুকু আমি লিখতে পারি। এইটুকু তো তুমি বুঝতে পেরেছো? একদম। এইবার আমাকে একটা কথা বলো, আমাকে দেখো একটা জিনিস এখান থেকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে গো? বলে দিয়েছে যে প্রতিষ্ঠিত হওয়ার পর 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি করেছে। আচ্ছা, চ্যুতিকোণ মানেটা কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ? I এর ভ্যালুটা বড় আছে, আর এর ভ্যালুটা ছোট আছে, একদম। তাহলে চ্যুতিকোণ যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো? I-R। কত লিখবো বলো? 15 ডিগ্রি লিখবো। একদম ক্লিয়ার আছে। দেখো আইটাকে আমি ধরে নিচ্ছি 4x, আর আরটাকে আমি ধরে নিচ্ছি 3x। তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বলো? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 15 ডিগ্রির কাছাকাছি, মানে 15 ডিগ্রিই হচ্ছে। তাহলে বলো আই এর এক্স্যাক্ট ভ্যালুটা কত এলো? 4-15 হয়ে গেল 60 ডিগ্রি। বলো আর এর এক্স্যাক্ট ভ্যালুটা কত হলো? 3-15 হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এই তোমার আই আর আর বেরিয়ে গেল। আর যেই মাত্র বেরিয়ে গেল তুমি মাধ্যমের প্রতিসরাঙ্ক খুব সহজে বার করতে পারবে। আমি আশা করি এটা সবাই পারে যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আমি আশা করবো এটাকে আর তোমাদের করে দিতে হবে না। ঠিক আছে, এবার দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে একটা বাড়িতে শক্তি মিটারের রেটিং দিয়ে দিয়েছে 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। ওই বাড়িতে সর্বাধিক কতগুলি 60 ওয়াটের বাতি লাগানো যাবে?
দেখো আমি আগে এক কাজ করি, যেহেতু সর্বাধিক বলে দিয়েছে আমি এক কাজ করব, প্রথমে এখান থেকে ম্যাক্সিমাম ক্ষমতাটা কত সেটা বার করি। পি ইকুয়াল টু আমরা জানি ভিআই হয়, ভি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 220, আই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 10, তাহলে অ্যান্সার হয়ে গেল কত বলো 2200 ওয়াট। দেখো সর্বাধিক যতগুলোই বাতি লাগানো যাক না কেন, তার মোট যে ক্ষমতা সেটা কিন্তু 2200 ওয়াটই হতে হবে, কারণ এইটাই আমার এই বাড়ির শক্তি মিটারের ম্যাক্সিমাম ক্ষমতা। আমি ধরে নিচ্ছি এক্স খানা বাতি লাগানো যাবে, বলো একটা বাতির ক্ষমতা কত 60 ওয়াট, তাহলে এক্স খানা বাতির মোট ক্ষমতা কত হয়ে যাবে 60x ওয়াট। একদম, এই যে 60x ওয়াট যেটা আমি সর্বাধিক এত সংখ্যক বাতি লাগিয়েছি কতগুলো এক্স খানা, তাহলে ও সর্বাধিক ক্ষমতা অপচয় করবে। আর সর্বাধিক ক্ষমতা কত হতে পারে 2200 হতে পারে, তাহলে 60x এর ভ্যালু কত হয়ে গেল বলো 2200 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, মানে কতগুলো বাতি। দেখো তাহলে 2200 ডিভাইডেড বাই 60, দেখো 0 0 কেটে গেল, এখান দিয়ে দেখো কাটলে 1 1 0 আসছে, এখান থেকে কাটলে দেখো 3 আসছে। এবার 3 ডিভাইডেড বাই 110 করলে মোটামুটি আসে দেখো 66.67 এর কাছাকাছি। তাহলে এখান থেকে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। কি দ্বন্দ্ব না, ব্যাপারটা হচ্ছে এখানে অনেকে বলবে স্যার 37 অ্যান্সার হবে, অনেকে বলবে স্যার 36 অ্যান্সার হবে, বাজে একটা ভ্যালু দিয়ে অঙ্কটা দিয়ে দিয়েছে। তাহলে কতগুলি বাতি একসাথে জ্বালানো যাবে, তুমি 37 লিখলেও কারেক্ট হওয়ার কথা, 36 লিখলেও কারেক্ট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমি আশা করবো মাধ্যমিকে যদি এই অঙ্কটা দেয় তাহলে এমন একটা ভ্যালু দেবে যেটা কারেক্ট অ্যান্সার বের করতে পারে। চলো দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। চলো, এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, সব থেকে ভালো অঙ্ক, এটা সব থেকে ভালো এন্টায়ার চলতরিতের সব থেকে কনসেপচুয়াল অঙ্কের মধ্যে একটা হচ্ছে এইটা। বলে দিয়েছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট রেটিং এর দুটি বাতি আছে, এদেরকে একবার শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে আর অন্যবারে সমান্তরাল সমবায় যুক্ত করা হচ্ছে। কোন ক্ষেত্রে কোন বাতির আলো বেশি হবে তা যুক্তি সহ লেখো, এই হচ্ছে তোমার প্রশ্ন। এবার একটুখানি মন দিয়ে আমার কথাটা শুনবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে দুখানা রোধ বার করতে হবে। চলো করি। তাহলে প্রথমটার দেখো আমি রোধ লিখলাম R1, সেই R1কে কি লেখা যায় বলো, দেখো তোমাদেরকে বারবার করে শেখানো হয়েছে P ইকুয়াল টু লেখা যায় V স্কোয়ার বাই R, তাহলে R ইকুয়াল টু লেখা যায় V স্কোয়ার বাই P, বলো হ্যাঁ। তাহলে এখান থেকে R1 এর ভ্যালুটা কি হয়ে যাবে বলো V1 এর স্কোয়ার, মানে দেখো 220 গুণ 220 ডিভাইডেড বাই পি, পি কত বলে দিয়েছে বলো 60 বলে দিয়েছে, তাই তো। তাহলে আমাকে একটা কথা বলো, এইটাকে যদি আমি সলিউশন করি আমি কত পাচ্ছি 4840, এটাকে ক্যালকুলেটর ছাড়া ইতিমধ্যে মানে এই মুহূর্তে সলিউশন করা পসিবল না, না হলে আমার অঙ্ক করতে করতে 2 ঘন্টা হয়ে যাবে। দেখবে পুরো অঙ্ক শেষ করে উঠবো আমি, তখন দেখবে ঘন্টা পড়ে গেছে। 22 ইন্টু 220 ডিভাইডেড বাই হয়ে গেল তোমার 6, অ্যান্সার আসছে 806.67। আমি তোমাকে সাজেস্ট করবো একটা জিনিস, এই দুখানা ভ্যালুর কিন্তু রোধটা তুমি অন্তত একটুখানি মুখস্থ করে যাবে। তার কারণ হচ্ছে এই দুটো ভ্যালু কিন্তু পরীক্ষাতে খুব দেবে, 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো 220 ভোল্ট 100 ওয়াটের রোধ কত হবে, আমি তোমাকে এক্ষুনি বলে দেবো 484 হয়ে যাবে। এটা যেমন 806.67 ওহম হলো, ওটা 484 ওহম হয়ে যাবে। এটা কিন্তু সবার মনে থাকার কথা, তোমাদেরকে আমি একটুখানি মানে নাটক করার জন্য একটুখানি করে দেখালাম আর কি, এই হচ্ছে ব্যাপার। দেখো R2 ভ্যালু যেটা হবে সেটা হয়ে যাবে কত বলো 220 ইন্টু 220 ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলো 100। দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার কত হয়ে গেল বলো 484 ওহম। একদম ক্লিয়ার আছে। এইবার আমাকে একটা কথা বলো, বলো কার রোধ বেশি। তুমি বলবে দাদা প্রথমটার রোধ বেশি, একদম খুব ভালো কথা। এবার একটুখানি মন দিয়ে খেলাটা বোঝো। দুটো যখন রোধ তুমি বার করে নেবে তোমার সর্বপ্রথম টার্গেট কি দেখবে, শ্রেণী সমবায়, তাই তো। মনে রাখবে একটা কথা, যখন আমি শ্রেণী সমবায়ের কথা বলছি খুব ভালো করে শুনবে কিন্তু আমার কথা, এবারে যেগুলো যেগুলো বলবো। দেখো ধরো দুখানা বাতি আছে আমার কাছে, সেই দুখানা বাতির মধ্যে কোনটাতে বেশি আলো জ্বলবে সেটা কার উপর নির্ভর করে গো, নির্ভর করে যে শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোনটা কোন বাতিটার মধ্যে বেশি তাপ উৎপন্ন হবে। যত বেশি তাপ উৎপন্ন হবে তত উজ্জ্বলভাবে বাতিটা জ্বলবে। তাহলে আমাকে একটা কথা বলো, তাপের সমীকরণ কি, জুলের সূত্র। জুলের সূত্রটা কি বলে বলো, জুলের সূত্র বলছে, আচ্ছা প্রথমে আমি একটুখানি লিখে দিই 1 নম্বর কেস শ্রেণী সমবায়, যখন দুজনকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। বলো শ্রেণী সমবায়ের মধ্যে কি অপরিবর্তিত থাকে বলো, মূল প্রবাহ মাত্রাটা ধ্রুবক থাকে, বলো হ্যাঁ। দেখো আমরা জানি উৎপন্ন তাপ যেটা হয় সেটা হয় I স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। বলো এখান থেকে এই যে আর যেটা আছে সেটা একটা পরিবর্তনশীল রাশি,
আমি দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর এর ভ্যালুটা ডিফারেন্ট আছে, তার মানে দুটোর ক্ষেত্রে উৎপন্ন তাপের ভ্যালুটাও ডিফারেন্ট হবে। কিন্তু যেহেতু আমি শ্রেণী সমবায় দুটোকে যুক্ত করছি, তাহলে কিন্তু আমার আইটা ধ্রুবক আছে, দুটোর মধ্যে দিয়ে টাইমটা ধ্রুবক আছে, আবার দেখো জুল তুল্যাঙ্কটাও একটা কিন্তু ধ্রুবক রাশি। তাহলে আমি বলতে পারি তো যে এইচটা প্রপোর্শনাল টু আর, কারণ বাকি সব তো ধ্রুবক। বলো হ্যাঁ, একদম কমপ্লিট আছে এই পর্যন্ত। এবার আমাকে একটা কথা বলো, তাহলে আমি বলতে পারি যে যখন দুজনকে শ্রেণী সমবায় যুক্ত করা হবে, তখন যার রোধ বেশি হবে তার মধ্যে দিয়ে উৎপন্ন তাপের পরিমাণটাও বেশি হবে। বলো হ্যাঁ, একদম বেশি হবে। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে প্রথমটা আর এই যে দ্বিতীয়টা, কার মধ্যে রোধ বেশি? তুমি বলবে স্যার প্রথমটার মধ্যে রোধ বেশি। তাহলে যখন শ্রেণী সমবায় আমি যুক্ত করব, তখন যেটা এ বাতি আছে আমার, যেহেতু তার রোধটা বেশি, তার মধ্যে উৎপন্ন তাপটাও বেশি, যেহেতু তার মধ্যে উৎপন্ন তাপটা বেশি, সেই কারণে এই বাতিটার ক্ষেত্রে কিন্তু আলোর পরিমাণটাও বেশি। আশা করব বিষয়টা ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। তাহলে যখন শ্রেণী সমবায় যুক্ত করলাম, এ উইন হয়ে গেল, বি লুজ হয়ে গেল। ক্লিয়ার? চলো 2 নম্বর ক্ষেত্রে দেখি। 2 নম্বর দেখো যে কেসটা আছে, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন বিষয়টা হচ্ছে সমান্তরাল সমবায় যখন আমি করছি, একটুখানি কিন্তু বিষয়টা আলাদা হবে। কিভাবে আলাদা হবে একটু মন দিয়ে দেখো, ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো আমরা জানি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। সমান্তরাল সমবায় কি অপরিবর্তিত থাকে? তুমি বলবে দুই প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। তার মানে এখানে তোমাকে আই রাখলে চলবে না। আমরা প্রত্যেকে জানি ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে আই ইকুয়াল টু হয়ে যায় ভি বাই আর। তাহলে দেখো একটা কথা, আই স্কোয়ার মানে হচ্ছে ভি বাই আর এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই জে। তাহলে বলো এখান থেকে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই জে। তাহলে বলো আর দিয়ে আর স্কোয়ার এখান থেকে কাটলো, তাহলে কি পড়ে থাকলো বলো আলটিমেটলি ভি স্কোয়ার বাই টি, ভি স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই আর জে। বলো হ্যাঁ, একদম ক্লিয়ার আছে। এইবার আমাকে একটা কথা বলো প্রত্যেকে, এখন রাত্রির, আবারও দেখো আগের ভিডিওর মতো রাত্রির 3:41 বাজে, শাক বাজছে দেখো। মানে আমি জানি না, প্রায় প্রায় গরম পড়ছে ঠিকই, কিন্তু এখনো পড়েনি ঠিকঠাক। মানে কি বলবো, থাক চাক, চলো চলো চলো। দেখো বিষয়টা একটু মন দিয়ে দেখো, এই যে উৎপন্ন তাপ আছে, মন দিয়ে দেখবে সমান্তরাল সমবায় কি ধ্রুবক থাকে? বলো এটা ধ্রুবক থাকে, ভিটা ধ্রুবক থাকে। বলো হ্যাঁ। দেখো টি কিন্তু সবার ক্ষেত্রেই ধ্রুবক আছে, যেটাও একটা ধ্রুবক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ তো এইচ, আমরা এখানে আরেকবার লিখে দিই, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই আর জে। বলো এইচ ওপরে আছে, মানে এখানে তো এইচ বাই 1 আছে অ্যাকচুয়ালি, তাহলে এইচ ওপরে আছে আর নিচে আছে। তাহলে এইচ আর আর এর মধ্যে কি ধরনের রিলেশন? তুমি বলবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যার রোধ বেশি হবে তার মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ কম হবে। শ্রেণী সমবায়ে আমরা কি দেখছিলাম? যার রোধ বেশি ছিল সেখানে উৎপন্ন তাপের পরিমাণ বেশি ছিল, কিন্তু এখানে তার পুরো উল্টো কেস। তো যার ফলে কি তুমি দেখতে পাচ্ছ যে R2 যে রোধটা আছে, সেই রোধের ভ্যালুটা কিন্তু কম আছে। তাহলে যখন আমি সমান্তরাল সমবায় যুক্ত করব, যেহেতু যার রোধটা কম সেইটার মধ্যে উৎপন্ন তাপের পরিমাণ বেশি, আর উৎপন্ন তাপের পরিমাণ বেশি হলেই সে উজ্জ্বলভাবে জ্বলবে। সেই কারণেই যে সেকেন্ডটা যেটা বি আছে R2 রোধটা, এইটার মধ্যে কিন্তু বেশি তাপ উৎপন্ন হবে এবং ইভেনচুয়ালি এইটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আশা করব পুরো বিষয়টা ক্লিয়ার। তাহলে এই যে সমান্তরাল সমবায় বি কেসটা উজ্জ্বলভাবে জ্বলবে, আর শ্রেণী সমবায় এই এটা কিন্তু উজ্জ্বলভাবে জ্বলবে। আমি আশা করব এই রিলেটেড আর কোনো সমস্যা তোমাদের কিন্তু থাকারই কথা নয়, একদম। দেখো এই একটা সিমিলার প্যাটার্নের অঙ্ক আছে, এটার মধ্যেও কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে 200 ভোল্ট 100 ওয়াট, 200 ভোল্ট 40 ওয়াট, দুখানা বাতি আছে, এদেরকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, কোনটি উজ্জ্বলভাবে আলো দেবে? তুমি এক্ষুনি আমার কাছে শুনলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই আমরা কি বার করব বলো? রোধ বার করব, R1 বার করব, R2 বার করব। এইবার আমরা কোথায় চলে যাব? জুলের সূত্রে। জুলের সূত্র কি বলে? আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এখান থেকে আমরা কি দেখব? যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে আইটা ধ্রুবক থাকবে, টিটা ধ্রুবক আছেই, যেটা ধ্রুবক আছেই। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এইচ প্রপোর্শনাল টু আর হচ্ছে, কারণ এইচও ওপরে আরও ওপরে। তাহলে যার ক্ষেত্রে রোধ বেশি হবে তার ক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি হবে, তার ক্ষেত্রে বাতি উজ্জ্বলভাবে জ্বলবে। সবার মাথার মধ্যে ঢুকে গেছে?
প্রত্যেকে এইটা আমাকে কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকে জানাবে ভিডিওটা এখনো পর্যন্ত কতটা কনসেপচুয়াল লাগছে, কতটা ভালো লাগছে, প্রত্যেকে জানাও। আর এই যে পার্টটা বলে দিয়েছে বাতি দুটি রোধের অনুপাত কত, এখন যে জিজ্ঞাসা করবে আমাকে আর লজ্জা টজ্জা দিস না ভাই। আমি 2 মার্কসের প্রশ্নের মধ্যে করিয়ে করিয়ে পাগলা হয়ে গেছি এগুলো। যারা যারা 2 মার্কসের কোয়েশ্চেন আর আমাদের 36 মার্কসের এমসিকিউ ভিএসএকিউ এখনো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও তাড়াতাড়ি। ওগুলো দেখলে খেলা শেষ ভাই, একটাও প্রশ্নের বাইরে আসবে না। আর সারা বছর যা পড়েছো ওই দিয়ে 3 নাম্বার 2 নাম্বার ইজিলি করে দেওয়া যায়, তাও 2 মার্কসের 7খানা ভিডিও করে প্রসেস বলে দিয়েছি পুরো। আর 1 মার্কসে তো পুরো পর্ষদই এন্ড করে দিয়েছি। আর তার পাশাপাশি এবিটিএ এবং টার্গেট থেকেও 4খানা পেপার করেছি, যথেষ্ট হয়ে গেছে। চলো, এইটা দেখো আরও একটা বিশ্ব চ্যাম্পিয়ন অঙ্ক। মানে চলতরির চ্যাপ্টারটার যদি কেউ কথা বলে, আমি যে যে অঙ্কগুলো তোমাকে করিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলোর নাম সবার প্রথমে আসবে। এবং আমি তোমাকে দাবি করে বলছি, এইগুলো যদি তুমি পরীক্ষাতে করে যাও এর বাইরে তোমাকে অঙ্ক দেওয়ার সম্ভাবনা নীল, একদম ক্লিয়ার। চলো, বলেছে দুটি অজানা রোধ আছে যাদেরকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম। তার মানে শ্রেণী সমবায় যুক্ত করলে হয় 12 ওহম, সমান্তরাল সমবায় যুক্ত করলে হয় 5/3 ওহম। আমি ধরে নিচ্ছি অজানা মানে যে দুখানা রোধ আছে সেটা একটা R1 একটা R2। তাহলে বলো শ্রেণী সমবায় যদি আমরা যুক্ত করি তাহলে তুল্য রোধের মানটা কি হয়, R1 প্লাস R2 হয়। সেই R1 প্লাস R2 ভ্যালুটা কত দিয়ে দিয়েছে বলো, 12 ওহম দিয়ে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বলো সমান্তরাল সমবায় যদি আমি R1 এবং R2 কে যুক্ত করি তাহলে তুল্য রোধটা কি হয়, প্রথমে গুণ হবে R1 ইন্টু R2 আর নিচে দেখো যোগ হয়ে যাবে R1 প্লাস R2। তাহলে এটাই হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ। আর সেটা কত দিয়ে দিয়েছে বলো, 5/3 ওহম দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমি তো শ্রেণী সমবায় তুল্য রোধ থেকে জানি R1 প্লাস R2 ভ্যালুটা 12 হবে। তাহলে এখানটা আমি 12টা বসিয়ে দিতে পারি, তো R1 ইন্টু R2 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু আমি লিখতে পারি তো 5/3 একদম। দেখো 3 দিয়ে 12 কেটে যাবে তো 4 হয়ে যাবে। তাহলে R1 ইন্টু R2, এখানটা R2 লিখতে হতো, R1 ইন্টু R2 ইকুয়াল টু কত হয়ে গেল বলো, 20 ওহম হয়ে গেল। ওহম হবে না আসলে, ওহম স্কোয়ার হয়ে যাবে, ওই জন্য একক ফেকক বসাবি না এখানে। এবার একটুখানি মন দিয়ে দেখো, এবার এখান থেকে অঙ্কটা করা দুরকম প্রসেস হয়। একটা প্রসেস হতে পারে যে তুমি একদম কঠিন নিয়মে ওই কোয়াড্রেটিক একদম করে এই ওই সেই করে করো। আর দ্বিতীয় একটা নিয়ম হয় তুমি একদম পিওর হোল স্কোয়ারের সূত্রের মধ্যে বসিয়ে বেরিয়ে যাও। কিভাবে দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। হ্যাঁ দেখো, এখানে R1 প্লাস R2 ভ্যালু দিয়ে দিয়েছে, আবার R1 ইন্টু R2 ভ্যালু দিয়ে দিয়েছে। আমার তো R1 আর R2 সেপারেটলি বার করতে হবে। তার মানে হিসাব মতো আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি, আমি জানি R1 মাইনাস R2 বার করতে হবে। তাহলেই আমি অপনয়ন করে ওই কেটে কুটে দিয়ে R1 এবং R2 বের করে নিতে পারবো। তাহলে আমার কাছে ফর্মুলা আছে না, ফর্মুলাটা কি, R1 মাইনাস R2 মানে A মাইনাস B এর হোল স্কোয়ার ইকুয়াল টু A প্লাস B এর হোল স্কোয়ার মাইনাস 4AB। এই ফর্মুলাটা কিন্তু আমি জানি। তাহলে দেখো এই যে R1 প্লাস R2 যেটা আছে এটা ভ্যালুটা 12 দিয়ে দিয়েছে। তাহলে R1 প্লাস R2 হোল স্কোয়ারের জায়গার মধ্যে আমি লিখে দিতে পারি 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু R1 ইন্টু R2 ভ্যালুটা দিয়ে দিয়েছে দেখো 20। তাহলে আমি এখানটা 4 ইন্টু 20 লিখে দিতেই পারি। বলো 12 স্কোয়ার মানে 144, 4 ইন্টু 20 মানে কত বলো 80। তাহলে দেখো 4 হয়ে গেল, 8 6 14 হয়ে গেল। তাহলে R1 মাইনাস R2 হোল স্কোয়ারের ভ্যালু যদি 64 হয় তাহলে R1 মাইনাস R2 ভ্যালুটা কত, তুমি বলবে 8। একদম ক্লিয়ার আছে। তাহলে বলো R1 প্লাস R2 এই ভ্যালুটা বেরিয়েছিল 12, R1 মাইনাস R2 এই ভ্যালুটা বেরিয়েছে 8। দেখো R2 কেটে গেল, তাহলে 2R1 এর ভ্যালুটা হয়ে গেল 20। তাহলে R1 যেটা আছে সেইটার ভ্যালুটা কত হয়ে গেল বলো, 10 ওহম হয়ে গেল। একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। দেখো R1টা যদি 10 ওহম হয়ে যায় তাহলে R2 ভ্যালুটা কত হয়ে যাবে বলো, আমি এই ফার্স্ট ইকুয়েশনটার মধ্যেই বসিয়ে দিচ্ছি। দেখো R2 ভ্যালুটা হয়ে যাবে 12 মাইনাস 10 ইকুয়াল টু 2 ওহম। তাহলে আশা করব রোধ দুটোর মান বেরিয়ে গেছে। একটা রোধের মান হচ্ছে 10 ওহম, অপর একটা রোধের মান হচ্ছে 2 ওহম। যাদেরকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান 12 ওহম হয়, সমান্তরাল সমবায় যুক্ত করে দিলেই তুল্য রোধের মান কিন্তু হয়ে যায় 5/3 ওহম। আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার আছে, পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার আছে। ক্রিস্টাল ক্লিয়ার থাকলে একবার একটুখানি কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা। চলো দেখা হচ্ছে পরের অঙ্কে। এটা আরও একখানা ইন্টারেস্টিং অঙ্ক। বলে দিয়েছে 240 ভোল্ট 1000 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট, এই দুখানা বৈদ্যুতিক বাতি আছে। বলেছে কার ফিলামেন্টটা বেশি মোটা হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু সচরাচর তোমরা দেখতে পাও না, কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক।
এগুলো কোন বই থেকে করাচ্ছি, কোথা থেকে করাচ্ছি ম্যাটার করবে না, ম্যাটার এটাই করবে যে এগুলো মাধ্যমিকের জন্য পিভিআই, এগুলোর বাইরে তোমরা কিচ্ছু পড়ে যাচ্ছ না। তোমাকে দুটো পার্টের ভিডিওর মধ্যে যা করে দিলাম, আরেকটা পার্ট আমি দেবো, বাট ওটা মানে ওই ওই ধরনের অঙ্কের পার্ট নয়, কিছু নেসেসারি ইনফরমেশনস আছে সেইগুলো নিয়ে একটা পার্ট 3 দেবো এই ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশনের, যেটার মধ্যে কতগুলো ট্রিক তোমাকে শিখিয়ে দেবো, কতগুলো ইম্পর্ট্যান্ট কথা তোমাকে বলে দেবো, যেগুলো হয়তো সচরাচর তোমরা শেখো না বা পড়ো না। ঠিক আছে, চলো মোটামুটি আজকে যা যা করিয়ে দিচ্ছি, 2 মার্কসের মধ্যে যা যা অঙ্ক করিয়েছি আর আগের দিনের মধ্যে যা যা অঙ্ক করিয়েছি, এগুলো করলে এনাফ, মানে তোমার অঙ্কের জ্ঞান যথেষ্ট হয়ে গেল। আর এই অঙ্কগুলির না ভ্যালু একদম ওই সময় তুলে দেয় পরীক্ষাতে। দেখো, চলো দেখা যাক। আমাকে কি করতে হবে, সবার প্রথমে দুখানা রোধ বার করতে হবে। তাহলে আমি প্রথমে R1 বার করি। R1 এর ভ্যালুটা কত বেরিয়ে যাবে বলো? আমি জানি 240 গুণ 240 করতে হবে, ডিভাইডেড বাই পি, মানে 1000 করে দিতে হবে। তাহলে 240 গুণ 240 করলে কত হয়ে যায় বলো? 24 গুণ 24 মানে 576 হয়ে যায়, আর দুটো শূন্য বসে যায়। ওকে, নিচে হয়ে গেল দেখো 1000। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল 57.6 ওহম। একদম কারেক্ট। দেখো R2 ভ্যালুটা কত হয়ে যাবে? R2 ভ্যালুটা হয়ে যাবে একই রকম ভাবে 240 গুণ 240, কিন্তু এখানে দেখো 100 ওয়াট বলে দিয়েছে। তাহলে খুব ভালো কথা, 240 গুণ 240 করলে 576 ডিভাইডেড বাই 100, তাহলে হয়ে গেল 576 ওহম। তাহলে বলো, এই যে দুখানা বাতি আছে তাদের মধ্যে কার রোধটা বেশি আছে? তুমি বলবে দাদা সেকেন্ডের রোধটা বেশি আছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তোরা একটা ইকুয়েশন পড়েছিস তো? কি ইকুয়েশন? আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। দেখ তো, দুটো বাতির যদি ফিলামেন্টের দৈর্ঘ্যটা সমান হয় এবং ফিলামেন্টটা যদি একই উপাদানের তৈরি হয়, যেটা ইউজুয়ালি হওয়ারই কথা, তাহলে আমি বলতে পারি তো এই যে রোধ আছে সেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, মানে আর প্রপোর্শনাল টু 1/a হয়। বলো হ্যাঁ। তাহলে আমাকে একটা কথা বলো, যার রোধটা বেশি হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হবে, বা তুমি ঘুরিয়ে বলতে পারো যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হবে তার রোধটা বেশি হবে। তাহলে আমাকে একটা কথা বলো, কার রোধটা বেশি আছে? তুমি বলবে দাদা এই 576 ওহম যেটা আছে সেটা বেশি আছে, তার মানে 2 নম্বর কেসটার রোধটা বেশি আছে, তার মানে এইটার রোধটা বেশি আছে। তাহলে দেখো, যার রোধটা বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম মানেই তো সে সরু। তোমাকে বলেছে কোনটা মোটা হবে, তাহলে মোটা কে হবে? মোটা মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, আর ওটা বেশি হলে রোধটা কম হবে। দেখো কার রোধ কম, দেখো 1 নম্বর কেসের রোধটা কম, তাহলে 1 নম্বর কেসটার কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ফিলামেন্টেরটা মোটা হবে একদম। তার মানে কার ফিলামেন্ট মোটা হবে বলবো? 240 ভোল্ট 1000 ওয়াট বাতিটির ফিলামেন্ট বেশি মোটা হবে। ক্লিয়ার আছে? চলো ডান একদম। চলো এইবার একটা অঙ্ক দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে এতগুলো অঙ্ক করিয়ে দেওয়ার পরে যথেষ্ট ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে। এই অঙ্কটাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো খুব সহজ একটা অঙ্ক, একটা 6 ওহম রোধের ধাতব তার দিয়ে দিয়েছে, বলেছে এটাকে টানা হয়েছে যাতে দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেছে, তাহলে অন্তিম রোধ কত হবে? প্রত্যেকে একটুখানি বুদ্ধি করে অ্যান্সারটা দেবে। হ্যাঁ, এই অঙ্কটাকে অনেকে এক চান্সে করে দেবে, একটুখানি বুদ্ধি লাগাবে কিন্তু অঙ্কটার মধ্যে। ঠিক আছে, চলো এইবার একটু দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। এই একটা অঙ্ক আমি নিজে একটুখানি টাইপ করলাম, মানে টাইপ বলতে আমি আমার পেনটা দিয়ে লিখলাম। এই একটা অঙ্ক কিন্তু আমার খুব পছন্দের, মানে তার কারণটা হচ্ছে তোমাদের নর্মাল তাপ রিলেটেড যে অঙ্কগুলো থাকে তোমরা যে ইউজুয়ালি জানো, যে তোমরা কি করবে, কি ফর্মুলা লাগিয়ে দেবে, H=I² RT ডিভাইডেড বাই জে। এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে না। এটাই হচ্ছে এই অঙ্কটা সব থেকে বড় মহত্ব। দেখবে তোমাদেরকে এই এই ভিডিওটার মধ্যেই আমি একটা ফর্মুলা কিন্তু শেখালাম, মানে এই ফর্মুলাটাকে মডিফাই করা একটুখানি শেখালাম, কিভাবে মডিফাই করতে হয়। দেখো H=I²RT/J লেখা যায়। তুমি কি করছো, তুমি V=IR জানো তো, তাহলে I= বার করছো V/R, কারণ তোমাকে প্রান্তীয় বিভব প্রভেদ চেয়েছে, তাহলে তুমি বিভব প্রভেদটাকে বসাও সমীকরণের মধ্যে আগে। তুমি দেখো এভাবে লিখতে পারো, I² লিখবে V/R এর হোল স্কোয়ার, ইন্টু লিখছো আর, ইন্টু লিখছো টি ডিভাইডেড বাই জে। দেখো তুমি লিখছো V²/R² ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই জে। তাহলে দেখো আর দিয়ে আর একটা কেটে গেল, তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে V² ইন্টু টি ডিভাইডেড বাই আর ইন্টু জে। একদম এই একটা কিন্তু মডিফিকেশন আসে তোমার কাছে।
আরও একটা মডিফিকেশান আসে। কী রকমভাবে বলো তো? দেখবে এইটা কিন্তু আমি একটা তোমার এমসিকিউ এর মধ্যে করিয়ে দিয়েছিলাম, যারা যারা দেখিসনি ওরা দেখে নিতে পারিস। একটা এমসিকিউ এর মধ্যে আমি এই মডিফিকেশানসগুলো দেখিয়েছিলাম। আরেকটা মডিফিকেশান এরকমভাবে আসে, দেখো তো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে আছে। তুমি আমাকে একটা কথা বলো, এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি এই মডিফিকেশানটাই লাগবে কেন? দেখো এই অঙ্কটার মধ্যে তোমাকে প্রবাহ মাত্রাও দিয়ে দিয়েছে, আবার প্রান্তীয় বিভব প্রভেদও বার করতে বলেছে। যদি এমনি কখনো চায় যে প্রবাহ মাত্রাও দিয়ে দিল, প্রান্তীয় বিভব প্রভেদও চাইলো, তখন কিন্তু তোমার এই ফর্মুলাটা কাজে লাগবে। আর যদি তোমাকে শুধুমাত্র প্রান্তীয় বিভব প্রভেদ দিয়ে বার করতে দেয়, প্রবাহ মাত্রা গল্পই না দেয়, তাহলে তোমার এই ফর্মুলাটা লাগবে। এবার এইটাকে দেখো কি করে করতে হয়। দেখো এই যে আই স্কোয়ার ইন্টু আর আছে, এটার মধ্যে তো একটা আই ইন্টু আরও আছে। তাহলে আমি এটাকে এরকমভাবে ভেঙে নিই না, আই ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই জে। আই স্কোয়ারটাকে ভেঙে লিখলাম আই ইন্টু আই। দেখো এই যে আই লিখলাম, আই ইন্টু আর এর জায়গার মধ্যে আমি ভি বসিয়ে দিলাম, ইন্টু টি বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই জে বসিয়ে দিলাম। এই যে একটা ফর্মুলা দেখো তোমার কাছে চলে এলো, এইচ ইকুয়াল টু ভি আই টি বাই জে। এইটাও কিন্তু এক ধরনের ফর্মুলা, যেটা দিয়ে কিন্তু অঙ্ক পরীক্ষাতে দিতে পারে। তাহলে আমি আশা করবো মডিফিকেশনসগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, প্রত্যেকে যেহেতু ভিডিওর মধ্যে থাকবে সবাই টুকে নিতেও পারবে। ঠিক আছে, চলো মুছলাম। না বাবা, মুছে গেল, উল্টোপাল্টা জিনিসও মুছে যাচ্ছে। চলো আমি একটু অঙ্কটা করি এবার। হ্যাঁ, আচ্ছা ফর্মুলাটা এই জায়গাটা থাক, আমি একটু এই জায়গাটাতে অঙ্কটা করার চেষ্টা করি। দেখো বলে দিয়েছে যদি একটা তার দেওয়া যায় যার মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, প্রথমে ফর্মুলাটা লিখছি, ভি আই টি ডিভাইডেড বাই জে। আচ্ছা, বলে দিয়েছে প্রবাহ মাত্রাটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, 15 মিনিট ধরে চলছে। তোমরা প্রত্যেকে জানো মিনিট ধরে কোনো অঙ্ক হয় না। তাহলে আমি এক কাজ করব, এখান দিয়ে ভিটা বার করার জন্য ভি লিখব। আইটার ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার, আমি লিখে দিলাম। টি এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে 15 মিনিট, তাহলে আমি এক কাজ করলাম 15 ইন্টু 60 করে এটাকে সেকেন্ড করে দিলাম। একদম ক্লিয়ার আছে। আমি নিচে, আচ্ছা এখানটা আমাকে দেখো ক্যালোরি দিয়ে দিয়েছে। আচ্ছা খুব ভালো একটা ব্যাপার, 525 ক্যালোরি আমাকে দিয়ে দিয়েছে এইচ এর ভ্যালু। এবার আমরা প্রত্যেকে জানি যদি আমাকে সিজিএস ইউনিটে দিয়ে থাকে জিনিসটা, তাহলে আমাকে ব্লাইন্ডলি এখানটায় 4.2 জুল পার ক্যালোরি বসিয়ে দিতে হবে। যদি আমি এখানটায় 4.2 জুল পার ক্যালোরি না বসাই, তাহলে কিন্তু আমার অঙ্কটা হবেই না। সেই জন্য সবসময় খেয়াল রেখো, জে এর ভ্যালু সিজিএস ইউনিটে করার সময় তোমাকে 4.2 জুল পার ক্যালোরি বসাতে হবে, আর এসআই ইউনিটে করার সময় তোমাকে 1 বসাতে হবে। একদম ক্লিয়ার আছে? চলো এইবার দেখো, এই পুরোটা যদি তুমি সলিউশন করো, তাহলে ভি এর ভ্যালু কত আসছে বলো? ভি এর ভ্যালু আসছে 525 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 15 ইন্টু 60। তুমিও জানো আমিও জানি ভি এর অ্যাকচুয়াল ইউনিটটা আলটিমেট ভোল্ট চলে আসবে। এইবার তুমি বলো এটাকে ক্যালকুলেশন করে কত আসছে। 525 4.2 মানে এই পয়েন্টটা উঠলো, এই পয়েন্টটা উঠে গেল। এইটা পুরোটা ক্যালকুলেশন যদি এখন করতে হয় মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। দেখি তাও করব। এখান দিয়ে 3 হয়ে গেল, 5 দিয়ে কেটে, এখান দিয়ে দেখো 5 একে 5 শূন্য, এখানে 5 হয়ে গেল। এটা 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 একে 5 21 হয়ে গেল। তাহলে এখান থেকে বলো 3 14 42 হয়ে যাবে। আচ্ছা এখান থেকে এবার একটা কথা বলো, 3 7 21 হয়ে যাচ্ছে, 3 20 60 হয়ে যাচ্ছে। বলো 2 দিয়ে 7 হয়ে যাচ্ছে, 2 দিয়ে 10 হয়ে যাচ্ছে, 49/10 অ্যান্সার আসছে। তার মানে 4.9 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করবো প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছো যে প্রান্তীয় বিভব প্রভেদের মান হচ্ছে 4.9 ভোল্ট। একদম ডান। এই একটা অঙ্ক করিয়ে দিলাম। কি চাই আর ভাই, সবই অঙ্ক করিয়ে দিচ্ছি, পরীক্ষা 100 নাম্বার পেয়ে আয়। এবার প্রপারলি প্রত্যেকটা জিনিস করে যা, ফুল মার্কস পেয়ে আসবি। আমি বলছি শোন, একটা দুটো অন্তত 100 আমাকে খবর দিস প্রত্যেকে যে আমি পেয়ে গেছি। চলো পরেরটা দেখি। এইবার চলো, একটা বিওটির অঙ্ক দিয়ে দিয়েছে। আমি আমার আগের ভিডিওটার মধ্যে এমন একটা বিওটির অঙ্ক করিয়েছিলাম যেখানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছিল, কিন্তু এইবারে যে বিওটির অঙ্কটা করাবো সেইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসে সেপারেট টাইম দিয়ে দিয়েছে, কিন্তু রুল আমাদের যেটা শিখিয়েছিলাম একদম ওটাই থাকবে। চলো এটাকে একটু সাইড করি, অঙ্কটাকে শুরু করা যাক। দেখো যেটা আমরা প্রত্যেকেই জানি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, মোট ব্যয়িত তড়িৎ শক্তিটা বার করতে হবে। তাহলে আমি একটু এক কথায় লিখি এখানে, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। আর তড়িৎ শক্তি মানেই তোমরা কি জানো, তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। ঠিক আছে, বলো 100 ওয়াটের 4খানা বাল্ব আছে, তাহলে 100 ওয়াট হচ্ছে তার ক্ষমতা,
বাল্ব আছে মোট 4টে, তারা প্রত্যেক দিন 6 ঘন্টা করে চলছে। তাহলে এটা হয়ে গেল বাল্বের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি একদিনের। একদম ক্লিয়ার। চলো, বলে দিচ্ছে 80 ওয়াটের 6খানা পাখা আছে। তাহলে 80 ওয়াটের পাখা 6টা আছে, প্রত্যেক দিন চলছে কত করে, মানে একদিনে চলছে 12 ঘন্টা করে। একদম, তাহলে একদিনে তারও তড়িৎ শক্তিটা বেরিয়ে গেল। নেক্সট 80 ওয়াটের, আচ্ছা 80 ওয়াটের একখানা টিভি আছে, প্রতিদিন চলছে 10 ঘন্টা করে। একদম, তার মানে এই যে পুরো যে হিসাবটা আমি করলাম, আর তো কিছু নেই রে ভাই, আর তো কিছু নেই। তাহলে এই যে পুরো হিসাবটা করলাম, এর ইউনিটটা কি হলো বলো, ওয়াট আওয়ার হলো, এবং সেটা হচ্ছে তড়িৎ শক্তি। কারেক্ট একদম। চলো হিসাবটা করা যাক। দেখো 4 6 24 হচ্ছে ইন্টু 100, তার মানে হয়ে যাচ্ছে তোমার 2400। এবার একটুখানি খেয়াল করো, 80 আছে ইন্টু 6 আছে, তার মানে হয়ে যাচ্ছে তোমার 480, ইন্টু হয়ে যাচ্ছে তোমার 12, মানে 480 12 করলে তোমার হয় হচ্ছে ওখানে 6 57 57, আর তারপর হচ্ছে তোমার 60, তাই তো, মানে 5760 হয়ে যাচ্ছে। প্লাস দেখো তোমার 80 আছে আর 10 আছে, তার মানে তোমার হয়ে যাচ্ছে 800। আমি আশা করব কোথাও কোনো মিস্টেক হয়নি, এইটাই ওয়াট আওয়ার আসছে। এইবার খেয়াল করো, 57 60, তার সাথে 2400 যোগ করলাম, তার সাথে 800 যোগ করলাম, তাহলে ইউনিট ডিজিট যদি ক্যালকুলেট করি, এখান থেকে তোমার 6 আসবে, 6-এর পরে ওখানে তোমার 0, এখানে তোমার আসছে হচ্ছে 8 7 15 4 19, 19-এর 9, আচ্ছা 5 2 7 1 8, মানে 8960। এত কিন্তু তোমার ওয়াট আওয়ার আসছে একদিনে ব্যয়িত। একদম, এত তড়িৎ শক্তি তুমি একদিনে ব্যয় করো। এবার বলো, ফেব্রুয়ারি মাস 2024 সাল দিয়ে দিয়েছে। আচ্ছা 2024 সালকে কি 4 দিয়ে ভাগ করা যায়? একদম করা যায়, একদম কাটা যায়। 4 5 20 হয়, 0 দিয়ে 4 6 24 হয়, মানে 4 দ্বারা বিভাজ্য। তার মানে 2024 সালটা একটা লিপ ইয়ার সাল ছিল, যেটার মধ্যে ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? 29 দিন ছিল। একদম ক্লিয়ার। তাহলে আমি লিখি এবার, 2024 সালের ফেব্রুয়ারি মাসে ব্যয়িত মোট তড়িৎ শক্তি, কিছুই না, ক্যালকুলেশনটা একটু ঝামেলা রয়ে যাবে, এটা ক্যালকুলেটর দিয়ে আমাকে করতে হবে, কারণ না তো ভিডিও লং হয়ে যাবে অনেক। ইন্টু তোমার কত হয়ে যাবে বলো, 29 হয়ে যাবে। তাহলে 1 মিনিট, এইটা ধরো 8960 ইন্টু করে দিতে হবে তোমার 29, তার মানে হয়ে যাচ্ছে কত, 259,840 এত ওয়াট আওয়ার। একদম ক্লিয়ার আছে। তাহলে বলো, ফেব্রুয়ারি মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তিটা আমরা বার করে নিতে পারলাম, কিন্তু বার করলাম কিসে? ওয়াট আওয়ারে। কিন্তু আমাদের লাগবে কিসে? কিলো ওয়াট আওয়ারে। তাহলে বলো, বিওটি একক, বিওটি ইউনিট কত বেরিয়ে গেল বলো? 259840 ডিভাইডেড বাই 1000 করলে আসছে কত বলো? দুটো শূন্য আগে, দুটো ঘর আগে বসিয়ে দাও, মানে 259.84 এত ইউনিট আসছে তোমার। মোট এত ইউনিট তুমি কারেন্ট খরচা করে ফেলেছো ভাই। তাহলে আমাকে একটা কথা বলো, যে এত ইউনিটের তোমার পার ইউনিটের বিল কত দিয়ে দিয়েছে? বলে দিয়েছে 1 বিওটির মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে তুমি দেখো এত বিওটি ইউনিট খরচ করে দিয়েছো, তাহলে তোমার বিদ্যুতের বিল কত আসবে? বিদ্যুতের বিল আসবে 259.84 গুণ 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, এত ইউনিটের ভ্যালু ইন্টু 5 হয়ে যাবে। তার মানে এই যে পুরো ভ্যালুটা আসছে, এটা আসছে 1299.2 টাকা। এটাই দেখো হচ্ছে তোমার সেই মাসের বিদ্যুতের বিল। আশা করব একদম ক্লিয়ার। একজন ফেমাস ইউটিউবার আছে, তার কথাটা এই সময় বলতে খুব ইচ্ছা করছে, বিজলি কা বিল তেরা। ঠিক আছে, চলো। যারা যারা এই ডায়লগটা ভালো করে জানিস, তারা একটুখানি কমেন্ট সেকশনের মধ্যে লিখে দে, বিজলি কা বিল কে ভরবে, ঠিক আছে? চলো দেখা যাক। তাহলে আমি আশা করব আমার যে ট্রেডমার্ক একটা অঙ্ক আমি বলে দিই সবসময়, যে একটা ডেট মেনশন করে দেবে, একটা তারিখ, তোমার একটা ইয়ার মেনশন করে দেবে, একটা মাস মেনশন করে দেবে, সেই একটা ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিলাম। মনে রাখবে, যে কটা যেরকমভাবে অঙ্ক দিত আমি সব কিন্তু তোমাদের করিয়ে করিয়ে যাচ্ছি, যার ফলে প্রত্যেকটা জিনিস তোমাদের কভার হয়ে যাচ্ছে। দেখা যাক পরের কি অঙ্ক দিয়ে দিয়েছে। চলো দেখি, আরও একখানা অঙ্ক আমি দেখতে পাচ্ছি একটুখানি চমক দেওয়ার চেষ্টা করেছে। কি বলে দিয়েছে, এটা একদম পারফেক্ট আছে। 8টা বাল্ব দিয়ে দিয়েছে, 60 ওয়াট 220 ভোল্ট, প্রত্যেক দিন বলে দিয়েছে 10 ঘন্টা করে চলছে। একটা ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে দিয়েছে,
1.5 কিলোওয়াট দিয়ে দিয়েছে তার ক্ষমতা, আর 220 ভোল্ট দিয়ে দিয়েছে বিভব প্রভেদ। বলেছে প্রত্যেক দিন 15 মিনিট করে ব্যবহার করা হয়। বলেছে ইলেকট্রিক ইস্ত্রির তড়িৎ প্রবাহ মাত্রা রোধ, এটা তোমরা নিজেরা করবে। কেন বলছি? এটা বহুবার করিয়ে দেওয়া হয়েছে। দেখো এখান থেকে যে চমকটা দিয়েছে সেটা একটুখানি বার করে তোমাদের বলি। 1.5 কিলোওয়াট মানে কি ভাই? কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তো কিলোওয়াট থেকে ওয়াটে যেতে গেলেও 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো 1.5 কে 1000 দিয়ে গুণ করলে কত হয়? 1500 হয়। একদম ক্লিয়ার, 1500ই তো হবে রে ভাই। তাহলে এত ওয়াট হয়ে গেল। এইবার এই যে 15 মিনিট যেটা দিয়েছে, আমরা কিন্তু সবসময় আমাদের ক্যালকুলেশন করি ওয়াট আওয়ারে, তার মানে এখানটা এই মিনিটটাকে কিন্তু আওয়ারে নিয়ে যেতে হবে, এই কথাটা কিন্তু খেয়াল রেখো। চলো এবার আমি আশা করতে পারি যে তোমরাই প্রথমটা করে দিতে পারবে উইথ দ্য হেল্প অফ 1500 ওয়াট এবং 220 ভোল্ট। তোমরা ইলেকট্রিক ইস্ত্রিটার প্রবাহ মাত্রা এবং রোধ খুব সহজে বার করতে পারবে। আমি তোমাদেরকে চলো সেকেন্ড পার্টটা সলিউশনটা করে দেখিয়ে দিই। মুছে না কেন রে? চলো, কি বলে দিয়েছে? বলে দিয়েছে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, প্রথমে লিখি এইভাবে, একদিনে, কালিটা অনেক মোটা হয়ে গেছে, একদিনে, আর দিকে কেন লিখছি, মোট ব্যয়িত তড়িৎ শক্তি। দেখো ভালো করে মন দিয়ে দেখবে, 8খানা বাল্ব আছে, তাহলে 8 ইন্টু প্রত্যেকটা বাল্বের ক্ষমতা কত? 60 ওয়াট। একদম ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছ সচক্ষে। কত করে চলছে? দিনে 10 ঘন্টা করে চলছে। তাহলে এইটা হচ্ছে ওই 8খানা বাল্ব দ্বারা ব্যয়িত মোট তড়িৎ শক্তি। কদিনের? একদিনের। আর কি চলছে এর সাথে? একটা ইলেকট্রিক ইস্ত্রি চলছে, যার ক্ষমতা কত? 1.5 কিলোওয়াট, মানে বুঝতেই পারছো 1500 ওয়াট। একদম। সেটা কতক্ষণ চলছে? ডেলি 15 মিনিট। আচ্ছা, মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়, আমরা ছোটবেলায় শিখেছি। তাহলে এইটাই হচ্ছে, দেখো, একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি, যেটাকে আমরা কি ইউনিটে কনভার্ট করে নিলাম? ওয়াট আওয়ার ইউনিটে কনভার্ট করে নিলাম। এইবার একটুখানি মন দিয়ে দেখবে, দেখো 3 দিয়ে কাটো, 3 5 15 হয়, 3 দিয়ে কাটো, এই শূন্য শূন্য আগে কেটে দিই, হ্যাঁ, 3 2 6 হয়। একদম ক্লিয়ার। দেখো 2 দিয়ে যখন তুমি 150 কাটবে তখন 75 হয়ে যাবে। তাহলে বলো, তুমি যদি এইটাকে পুরো সলিউশন, আচ্ছা আগে এইটাকে বলি, 6 আসতে 48 হয়ে যায়, মানে 4800 হয়ে গেল। প্লাস এটা দেখো 75 ইন্টু 5, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 37, মানে 375 হয়ে গেল। এই দুটোকে যদি যোগ করা যায়, এখানটায় আসবে 5, এখানটায় আসবে 7, 48 আর 3 হয়ে গেল তোমার 51। তার মানে 5175 ওয়াট আওয়ার। এটাই কিন্তু আমার অ্যান্সার আসছে একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তির ব্যাপারটা। এইবার একটুখানি মন দিয়ে শোনো, একদিনের তো বার করলে আমাকে হবে না রে ভাই, আমাকে কি করতে হবে বলো? আমাকে 1 মাসেরটা বার করতে হবে। তাহলে আমি এক কাজ করছি, আমাকে দেখো 1 মাস এমনি কিছু সেপারেট বলে দেয়নি তো, যে কোনো সেপারেট মান্থ ফান্ড দিয়ে দেয়নি, একদম দিয়ে দেয়নি। তাহলে আমি 30 দিন ধরেই করব। তাহলে কি লিখবো বলো? 1 মাসে ব্যয়িত মোট তড়িৎ শক্তি 5175 ইন্টু 30। একদিনে যদি হয় 5175, তাহলে 30 দিনে হয়ে যাবে 5175 ইন্টু 30, এত ওয়াট আওয়ার। তাহলে এটাকে গুণ করলে কত আসছে ভাই? গুণ করো একটুখানি, মন দিয়ে প্রত্যেকে দেখবে। দেখো 3 5 15, 5 হাতে রইল 1, 3 7 21, আর 1 22, 2 হাতে রইল 2, 3 1 3 আর 2 5, 3 5 হয়ে গেল তোমার 15, আর একটা জিরো বসে গেল। এত ওয়াট আওয়ার তোমার অ্যান্সার চলে এলো। তাহলে আমি আশা করতে পারি প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে একদম কনফার্ম করে নিয়েছি যে এটাই তোমাদের অ্যান্সার আসবে। এইবার এটা তো ওয়াট আওয়ার এলো, তাহলে আমাদের একই রকমভাবে করব। বিওটি ইউনিট কত হয়ে যাবে বলো? এই যে ওয়াট আওয়ার যেটা এলো সেটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, 155,250 ডিভাইডেড বাই 1000। তাহলে অ্যান্সার কত আসবে বলো? 155.25 আসবে। এত কি আসবে? বিওটি ইউনিট। তাহলে আর কিছু এখানে লেখার কোনো প্রয়োজন পড়ছে না। একদম ক্লিয়ার আছে? চলো, এই যে পুরো জিনিসটা এলো, এখানেও কিন্তু অঙ্ক শেষ হয়নি। তার কারণ প্রতি ইউনিটের ভ্যালু কত দিয়ে দিয়েছে? 6 টাকা দিয়ে দিয়েছে। তাহলে প্রত্যেক ইউনিটের ভ্যালু যদি হয় 6 টাকা, তাহলে তোমার বিদ্যুতের খরচ কত হবে? তাহলে 1 মাসে মোট খরচ কত হচ্ছে বলো? 155.25
এই যে ইউনিটটা এলো, প্রত্যেক ইউনিটের ভ্যালু হচ্ছে 6 টাকা, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে বলো তো? এটা আমি ক্যালকুলেটারই করছি, কারণ তো ভিডিও লং হয়ে যাবে অনেকটা ভাই। 155.25 ইন্টু আসছে তোমার 6, তার মানে এলো 931 টাকা 50 পয়সা, 931.5 টাকা। একদম ক্লিয়ার আছে? চলো, তাহলে এই দেখো মোটামুটি ছিল যে কটা অঙ্ক ভালো ভালো আসছে। তুমি এক কাজ করতে পারো, এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কি আছে আমি একবার দেখে নিই। সমান দৈর্ঘ্যে ধাতব পরিবাহী এ এবং বি এর রোধাঙ্কগুলো দিয়ে দিয়েছে, ও বাবা সোজা অঙ্ক আছে। আলাদা আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে, প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে প্রত্যেকটি প্রমাত্রা একই হবে। এই অঙ্কটা নিজেরা একবার বাড়িতে চেষ্টা করো, কমেন্ট সেকশনের মধ্যে উত্তর অবশ্যই জানিয়ে দিও উত্তরটা কি আসছে। মোটামুটি যা যা অঙ্ক ছিল, যা যা ভালো ভালো অঙ্ক ছিল, প্রত্যেকটাকে আমি কভার করে দিয়েছি। যে কটা পসিবল জায়গা ছিল আমি সব মিটিয়ে দিয়েছি। যদি আমি আরও কিছু ভালো ভালো অঙ্ক পেয়ে যাই, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হবে, আমি তাহলে আরও একটা সেট তোমাদেরকে দিয়ে দেবো। ইতিমধ্যেই আমি একটা ভিডিও করতে শুরু করেছি, যেটা হচ্ছে কিছু এমন ইনফরমেশন যেগুলোকে তোমাকে পরীক্ষার আগে একটু মনে রাখতে হবে। পুরো বই থেকে করছি ওটা, ঠিক আছে? আর আলোর ভিডিও কিন্তু রেডি করা আছে, আলোর ভিডিওটা আমি দিয়ে দেবো। যারা যারা বলছিস দাদা তুমি কিন্তু আলোর প্রমাণের ভিডিওটা দিলা না, খুব সাংঘাতিক কুরুক্ষেত্র বাঁচবে, তাদেরকে আমি বলি আলোর ভিডিও চলে আসবে। এই ভিডিওটার পরেই না চলে আসে, খেয়াল করিস, ঠিক আছে? চলো, তাহলে মোটামুটি যা যা অঙ্ক ছিল সব করিয়ে দিয়েছি। প্রত্যেকে ভালো করে বাড়িতে এই অঙ্কগুলোকে করো। মনে রাখবে এই অঙ্কগুলোর বাইরে তোমাকে আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই, সব কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ভালো করে যে 36 নম্বরের প্রিপারেশন সেটাকে করো। 2 মার্কসের গুলো ভালো করে করো, 3 মার্কস ভালো করে রেডি করো। অঙ্ক করিয়ে দিলাম, গ্যাসের আচরণের অঙ্কও কিন্তু 2 মার্কসের মধ্যে করিয়ে দিয়েছি। প্রায় প্রায় সব টেকনিক তোমাদের শেখানো হয়ে গেল। এবার আমি আশা করবো পরীক্ষাতে একদম ধুম মাচালে হয়ে যাবে আমাদের, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।